নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ত্রিকালদর্শী মা পুরুতবা লোকনাথ, মা নাচিন্দা, মা মনসা ও মা কামাখ্যা চরণের শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামদী দর্শক মণ্ডলী ও যাত্রা কমিটির সকল সভ্যবৃন্দকে দেবেপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। অর্ডার 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 ইওর অনার, এই অশোক মুখার্জি একজন ঘৃণ্য অপরাধী, বিশ্বাস ভঙ্গকারী চোর এবং মদ্যপ মাতাল। বিশ্বাসের অপব্যবহার করে ভানু প্রতাপ বর্মনের আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করে। শুধু এতেই ক্ষান্ত হন না, এমনকি তাকে খুন করে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন। এই সমস্ত মানুষ সমাজের কলঙ্ক, তার জন্য আমি আদালতের কাছে চরম বিধান প্রার্থনা করছি। উনি একজন চোর, চোর, চোর। না, আমি চোর নই, আমি চুরি করিনি। তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, শেষে তুমি চুরি করলে। তুমি একটা চোর। আমি চুরি করিনি। শুধু তাই নয়, তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাবাকে পর্যন্ত খুন করতে চেয়েছিলে। তুমি একটা খুনি। মিথ্যে, 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 সব মিথ্যে। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। বুঝে গেছি, এই সমাজের কাছে ভালো মানুষ সেজে থাকা তোমার একটা অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। তুমি আমাকে হারিয়ে দিলে অশোক, আমি হেরে গেলাম। মিথ্যা হয়ে গেল তোমাকে ভালোবেসে বিয়ে করা। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। না, না, বিশ্বাস করো। আমি আজও তোমাকে আগের মতো ভালোবাসি। তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য এটা একটা চক্রান্ত। আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার। মাননীয় ধর্মবতার, বিশ্বাস করুন, এই 3 লক্ষ টাকা আমার ব্যাগে কি করলো আমি জানি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমাকে বোঝার চেষ্টা করুন, আমি চুরি করিনি। অশোক বাবু, কি হয়েছে আপনার? আপনি চিৎকার করছেন কেন? কিছু হয়নি তো। তাহলে আপনি চিৎকার করে উঠলেন কেন? চিৎকার করলাম হবে হয়তো। জানেন স্যার, মাঝে মাঝে আমার অতীতটা এসে আমার মনটাকে নাড়া দিয়ে যায়, বল আমি চোর। তখন হয়তো নিজেই নিজের সঙ্গে মনের অজান্তে কথা বলি। আবার জানেন স্যার, মাঝে মাঝে আমার বিবেকটা বিদ্রোহ করে ওঠে, বলে অশোক তুই চুরি করিসনি। তখন আমি বিবেককে বোঝাই, তুমি বললে কি হবে? এই সমাজের কাছে, তোমার স্ত্রীর কাছে, তোমার বন্ধু বান্ধবের কাছে তুমি একজন চোর। তোমার শ্বশুর মশাই ভানু প্রতাপ বর্মনের আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করেছে। শুধু তাই নয়, তাকে খুন পর্যন্ত করতে গেছিলে। তাই তো তোমার বিচার হয়ে গেল। বিচারে হয়তো আপনার 3 বছর জেল হয়েছে, আপনি জেলে আছেন, কিন্তু আপনাকে দেখে আমার যা মনে হয়েছে আপনি চুরি করেননি। কে বিশ্বাস করবে স্যার এই কথা? আমি চুরি করিনি। এতদিন যারা আপনাকে ভুল বুঝেছিল তাদের ভুল একদিন ভাঙবেই। তা হয়তো সম্ভব নয় স্যার। কেন নয়? আপনি কি জানেন আজ আপনার রিলিজ ডে? আপনার সাজা 3 বছর শেষ হয়েছে, তাই তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মুক্তি, আমার মুক্তি। স্যার, আপনাকে একটা অনুরোধ করবো, আপনি রাখবেন? বলুন। বাকি জীবনটা যদি কারাগারে কাটাতে পারি তার একটা ব্যবস্থা করে দিন না স্যার। আপনি কি বলছেন? স্যার, আমার মুক্তি চাই না মুক্তি। কি হবে মুক্তি নিয়ে? কোথায় যাব আমি? কে আছে আমার? কেন? আপনার স্ত্রী, আপনার জীবনপুর গ্রাম। কি ভাবছেন অশোক বাবু? ভাবছি আমার গ্রাম জীবনপুরের কথা। ভাবছি আমার স্ত্রী গোপার কথা, আদর্শ আর ভালোবাসা যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। বেশ, তবে আর কি, আবার সবকিছু ফেলে সেই কাজে আবার লেগে পড়ুন। কিন্তু আমি কি পারবো স্যার? কেন পারবেন না? আপনার নাম তো অশোক। অত্যাচারী সম্রাট অশোক একদিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছিলেন। ভক্তি, প্রেম তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। আপনি তো অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বাকি জীবনটা মানুষের সেবায় কাটিয়েছিলেন। আর আজ আমিও এক অশোক। কিন্তু এই অশোক যে আজ প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট স্যার। বাহ, দারুণ বললেন তো কথাটা। প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। যদি কিছু মনে না কোনো একটা কথা জিজ্ঞাসা করবো? ব্যস্ত করুন না। না মানে বলছিলাম, আপনার জীবনের ঘটনাটা যদি একটু বলেন, কিভাবে আপনি প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট হলেন। শুনবেন? হ্যাঁ, তাহলে শুনুন স্যার। বিখ্যাত বিজনেসম্যান ভানু প্রতাপ বর্মনের একমাত্র মেয়ে গোপা বর্মন আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু ভানু প্রতাপ বর্মন কোনোদিন এটা মন থেকে মেনে নেননি। সেদিন রাতে
রচনা নির্দেশনা অভিনয় সুকান্ত মুখার্জি, সুর ভোলানাথ মালাকার, নৃত্যে মাস্টার জনি। আবহ চন্দনমাইত সম্প্রদায়, আলো শুভ ইলেকট্রিক্স নিয়ন্ত্রণে কুমার সঞ্জয়, ধ্বনি রুমা সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে প্রদীপ কুমার। সর্বাধিক নায়ক বিশেশ্বর দাস, প্রধান উপদেষ্টা সুদর্শন আদক, দৃষ্টিপোষক বিদ্যুৎ মান্না। শুরু করতে চলেছি তরুণ তুর্কি প্রযোজক সর্বেশ্বর দাস প্রযোজিত দেবী মায়ের আশীর্বাদ ধন্যা দেবী পল্লী যাত্রা সমাজ পরিবেশিত 1428 বঙ্গাব্দের ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। কে যেন আবি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। কে যেন আবি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, গঙ্গা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পাবন ঢালে সুরভি বাতাসে, দক্ষিণা পাবন ঢালে সুরভি বাতাসে। কে যেন আবি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। কে যেন আবি ছড়িয়ে দিল। কে বাত সত্যি দিদি একেবারে ফাটাফাটি। তোর গানের গলা খুব একেবারে জমে দিদি। প্রথমে ভেবেছিলাম বাবার সাথে আসবো না, এখন ভাবছি না এলে ভুল করতাম। এখানে তোর মতো একজন দিদি তো পেয়ে। রূপম, হ্যাঁ দিদি, যে আমাকে বোঝে, আমার আবেগের দাম দেয়। দাম তো তুই আমাকে দিয়েছিস ভাই, তাই তো দিদির মতো আমাকে এত ভালোবাসিস। আর আমিও তোর মতো একটা ভাই পেয়েছি। আজকাল কেউ ভালোবাসার দাম দেয় না দিদি। এই সমাজ ব্যবস্থায় ভালোবাসা শিক্ষার কোনো মূল্য নেই, অর্থই শেষ কথা। তাই তো এত চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলাম না। চাকরির জন্য তোকে আর ছোটাছুটি করতে হবে না। বাবাকে বলে আমি তোর চাকরির সব ব্যবস্থা করে দিচ্ছি। তুই শুধু মন দিয়ে গান গেয়ে যা। গানে হচ্ছে মানুষের মনে দুঃখ যন্ত্রণা সব ভুলিয়ে দেয়। আর তুই কি বিরহের যন্ত্রণা ভোলার জন্য গান গাস? না মানে জামাইবাবু তো বাড়িতে থাকে না, পাগল মানুষ একটা। একদম ঠিক বলেছিস। জানিস আজ 3 মাস হয়ে গেল বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। ফোন করলে বলবি গোপাল। তুমি জানো না এখানকার মানুষগুলো কত দুঃখে আছে। কি করে কি আরে জামাইবাবু? কি একটা এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছে, সমাজ সেবা করে বেড়াচ্ছে। এবার আসুক, আর ওকে যেতে দেবো না। একদম ঠিক কাজ করবি, তবে আমার মনে হয় পারবি না। সিরিয়াস জিনিস একটা। পারে কি না পারে এবার এলে ঠিক বুঝিয়ে দেবো। অনেক হয়েছে, আর নয়। তবে অশোকদা কিন্তু তোকে প্রচন্ড ভালোবাসে। ধ্যাৎ, ভালোবাসে না ছাই। ভালোবাসলে কেউ এতদিন ছেড়ে থাকতে পারে বল? এবার আসুক, অনেক হয়েছে, আর ওকে যেতে দেবো না। তার আগে আমি তোকে একটা কথা বলে দিদি শোন, তুই একটু চোখ কান খোলা রেখে কাজ করবি। মাঝে 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 আমার খুব ভয় হয়। ভয় কি? তুই তো আছিস। পারবি না? পারবি না তুই তো দিদিকে বাঁচাতে? আমি কি পারবো? ওরা যে মানুষের চেহারায় এক একটা হিংস্র জন্তু জানোয়ার। ভয় পাস না ভাই, ভয় পাস না। একটা কথা মনে রাখিস, আমি হচ্ছে এই জীবনপুরের বখিনী। যে আমার ক্ষতি করতে চাইবে আমি তার জীবনটা কেড়ে নেব। কেড়ে নেবো দিদি, কেড়ে নেবো।
যারা তোর ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমিও ছেড়ে দেব না, কারণ কারণ তোর ভালোবাসা আমি হারাতে পারবো না দিদি, হারাতে পারবো না। পারবগলাই গো বাবু, পারবগলাই। এখন মু এখানে দাঁড়াতে পারবগলাই, এখনই মুখে আমার হাঁটে যেতে হইবে। কই গো দিদিমণি, কোথায় গেলে? তোর জন্য ফুল আনছি দিদিমণি। এই বেটা, হুট করে বাড়ির মধ্যে ঢুকে অসভ্যের মতো চিৎকার শুরু করে দিলে কেন? তা লা করে উপায় নাই গো, এখন মুখে অনেক বাড়িতে ফুল দিতে যেতে হইবে। বাজে না বইকে তাড়াতাড়ি দিদিমণিকে ডেকে দাও না গো। তা তুকে তো এর আগে এই বাড়িতে দেখিলে? ও নতুন কামের লোক বুঝি? তা ভাইলো, মন দিয়া কাম কইরা যাও, দিদিমণি খুব ভাইলো। দেখো আবার চুরি টুরি কইরা না যেন। এই চুপ করো, তখন থেকে বকবক করে যাচ্ছে। তুমি চেনো আমাকে? কি করে চিনবে? এই জীবনপুর গ্রামে ও থুবড়া তো আগে কখনো দেখিলাই। দাঁড়াও একটু ভালো কইরা দেখি। কি দেখছো? দেখে তো চোর বলে মনে হচ্ছে গলাই। তুমি বকুল গো বকুল, ওই নদীর পাড়ে বস্তিতে আমার ঘর। এই শোনো, কানে কানে বলি, কয়দিন ধরে লক্ষ্য করছি এই বাড়িতে দুটো মোটকার মুটকি এসে উঠেছে। উহাদের দিকে একটু লক্ষ্য রেখো। আমার বাবা মায়ের কথা বলছি। কেন কেন? ও দুটোই ঢ্যাম না। এই ইঞ্জিরিতে গালাগাল দেবে না বলে দিচ্ছি। মু যদি গালাগাল দি পালাপার পথ পাবে গলাই। বস্তির কাঁচা কাঁচা খিস্তি জ্বালা গলাই তো বাছা ধান একেবারে কি ভাবে চাই? কাম ফাঁকি দিয়ে দাঁড়িয়ে থাকা। দাঁড়াও দিদিমণিকে বলে দিব, তোমার কাম চলে যাইবে। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। হয় তুমি ভেতরে যাও, না হলে বাইরে যাও, আমায় একটু ক্ষমা দাও। এই তো নাই না এসেছো চাঁদ। আসল কথা কি জানো, আমি একটু বেশি কথা বলি। যাক, বুঝেছো তাহলে, এবার বিদে হও। কেন কেন বিদে হবো কেন? এই দিদিমণি বাড়িতে মু সেই ছোটবেলা থেকে ফুল দিই। দিদিমণি মুখে খুব ভালোবাসে। এই জীবনপুরের প্রতিটা মানুষ মুখে ভালোবাসে গো বাবু। মুইও ভালোবাসি। কাকে? এই গাঁকে, এই নদী, সবুজ ধান ক্ষেত, ওই যে দূরে গাছের ডালে পাখি বসে আছে, ওদের সঙ্গে মুখ কথা বলি। আর এই যে পেটেতে দেখছো ফুল, এই ফুলকে দেখি আর বলি, বকুল। এই জীবনপুরের বকুল আমি, জীবনপুরের বকুল আমি, পথে পথে ঘুরি, সবুজ গায়ের মাঠে আমি স্বপ্ন বিক্রি করি গো, স্বপ্ন বিক্রি করি। সবুজ গায়ের মাঠে আমি স্বপ্ন বিক্রি করি গো, স্বপ্ন বিক্রি করি। হো 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 হে 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 আহা হা লতি পাহাড় পাখির সাথে প্রাণের কথা বলি, নাচে গাই আমি মন করেছে চুরি গো, মনটা করি চুরি। লতি পাহাড় পাখির সাথে প্রাণের কথা বলি, নাচে গাই আমি মন করেছে চুরি গো, মনটা করি চুরি। জীবনপুরের বকুল আমি, জীবনপুরের বকুল আমি, পথে পথে ঘুরি, সবুজ গায়ের মাঠে আমি স্বপ্ন বিক্রি করি গো, স্বপ্ন বিক্রি করি। সবুজ গায়ের মাঠে আমি স্বপ্ন বিক্রি করি গো, স্বপ্ন বিক্রি করি। স্বপ্ন বিক্রি করে গো, স্বপ্ন বিক্রি করি। বাহ, তুমি তো বেশ সুন্দর গান করো। তোমার ভালো লেগেছে? এই যা, অনেক দেরি হয়ে গেল, যাও যাও দিদিমণিকে ডেকে দাও। ঠিক আছে, আমি এখন ডেকে দিচ্ছি। বাবু বাবু বাবু, যা চলে গেল। নামটা তো জানা হলো গলেই, তা জেনেও বা আমার লাভ কি? এই রে, ঢ্যামনাটা এসে গেছে, এখন আমি কি করি? অমন করে কি দেখছো গো বাবু? তোকে দেখছি রে, ভেতর থেকে তোর গলা শুনে চলে এলাম।
আহা কি সুন্দর তোকে দেখতে, যেন রসে বড় আমসক্ত। মরণ দশা, বুড়োর কথা শোনো। তুই শুধু আমার উপরটা দেখলি বকুল, ভেতরটা দেখলি নারী। কচি ডাব রে কচি ডাব, কুচকুরি কেটে দিলেই শুধু জল আর জল। ডাব না ছাই, ঝুনো নারকল। চটি যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তোর জন্য না একটা জিনিস নিয়ে এসেছি। এই নে ধর, এটা পড়লি না তোকে খুব সুন্দর লাগবে। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা তুমি আমায় দিলে? একেবারে দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তুমি কি ভালো গো বাবু। তুই শুধু বুঝলি বকুল, আর কেউ বুঝলো না রে। এই বকুল, আয় না, আয় 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 আয়, পাশে একটু বস। আয় 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 আয়, বস বস বস। হ্যাঁ যা বলার একটু তাড়াতাড়ি বলো গো হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ। ওরে শালা, বাবা তো দেখছি আমার আগে লাইনে ইট পেতে দিয়ে বসে আছে। সিরিয়াস জিনিস একটা, দেখি কেসটা। বলো বাবু। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। আহা, তোকে দেখি না আমি সব কথা ভুলে যাই। তোর গাল দুটো যেন পাউরুটি। পাউরুটি? মা জানতে পারলে পেদিয়ে আটার রুটি বানিয়ে ছেড়ে দেবে। দেবো বকুল দেবো, তোর মন আমি ভরিয়ে দেবো। ঠোঁট তো নয়, যেন খাপ খোলা তলোয়ার। এই বকুল, একটু চাকুম চুকুম হবে। ওই তলোয়ার মা তোমার পিছনে ঢুকিয়ে দেবে। দাঁড়াও, মাকে ডাক। ও মা, মা। তুই আর মতলবটা কি বলতো বাবু? কিছু না কিছু না, এমনি তোকে আমার খুব ভালো লাগে। দেখো দেখো, কেসটা দেখো। তাই তো বলি, কয়েকদিন লক্ষ্য করছি ওই ছুঁড়ে ফুল দিতে এলেই ওই রাম ছাগলটা সিং নাচাতে নাচাতে ঘর থেকে বেরিয়ে আসে। আজ আমি হাতে নাতে ধরেছি, আজ ওর একদিন কি আমার একদিন। একদিন যাবো বকুল, কোথায় যাবে গো বাবু? তোর বাড়ি রাতের বেলায় যাবো। তাই বুঝি? কেন গো বাবু? এমনি তোর সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করবো। এই মনে বড় জ্বালা রে বকুল, এই মনে বড় জ্বালা। কিন্তু ঘরে যে তোমার বউ আছে গো বাবু। বউ নয় বউ নয়, ওটা একটা ফাটা কাশি। দিন রাত শুধু বেজেই চলেছি। দেহাদ ওকে বাড়িতে স্থান দিয়েছি। বাবু, হ্যাঁ। আর একটা ছেলেকে দেখলাম, ও। ওটা কে গো? ও তে বাড়ির কাজের লোক, নতুন ঢুকেছে। হ্যাঁ কি? আমি শালে বাড়ি কাজের লোক? শুনছো মা? আর তুমি ফাটা কাশি? শুনছি আজ ওই ঘাটের মোড়ার সব রস আমি বার করবো। আমার না তোকে খুব মানে খুব ভালোবাসতে ইচ্ছে করে বকুল। তোর মতলবটা মু বুঝতে পেরেছি গো বাবু। দেখ বাবু, তুই যখন বলছিস তখন মোর রাজি, আচ্ছা। কিন্তু আমার লজ্জা করছে। তুই চোখ বন্ধ করে আমাকে আদর কর। ঠিক আছে, তুই যখন বলছিস আমি না চোখ বন্ধ করেই তোকে আদর করব। আর একটু কাছে হয় বকুল, আমি তোর গায়ের গন্ধ নেই। একই রে বকুল, তোর গায়ে তো বকুল ফুলের গন্ধ নেই, এত তীব্র সেন্টের গন্ধ। কি নরম কি নরম, তুমি যে আমার পরাণের প্রাণ। কাকের গান, বর্ষাকালে নদীর বান। একই, তুমি আমার চুল্লুচ্ছ কেন? ওরে বাবা রে। ঘাটের মোড়া কি ভেবেছিলে ডুবে ডুবে জল খাবে আর শিবর বাবা টের পাবে না? আজ আমি তোমার মজা দেখাচ্ছি তোমাকে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। তুমি যে আমার, ছেড়ে দাও। ওগো তুমি যে আমার। ভালো করে শেকল দিয়ে বেঁধে রেখো গো ভদ্রলোকের বউ, নইলে কোন দিন পাখি ফরত করে উড়ে যাবে। মুয়া! চলে গো বাবু, এবার বাকি আদরটা তোর বউয়ের কাছে খেলো। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। আরে কি হলো কি? কাঁদছো কেন? ছি 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 ছি, এই কাজটা করতে তোমার লজ্জা করলো না? কেন? এই করেছি কেন? এই করেছি আমি? সত্যি তো, কি এমন আর করেছে? ওই ফুল আলি মেয়েটার সঙ্গে ফষ্টি নষ্টি করে আবার বলছে আমি কি করেছি। এস করেছি। যদি করেই থাকি, এস করেছি। আর তুমি কি করছো? এই বয়সে ওই বাচ্চা মেয়েদের মতো ওই খাগড়া টপ পরে ঘুরে বেড়াচ্ছ। বেশ করেছি 100 বার পড়বো, 1000 বার পড়বো। 100 বার পড়বে, 1000 বার পড়বে। আমিও যা খুশি তাই করব। শুনলে রূপক, শুনলে? শুধু আমি নই মা, তোমরা যেভাবে ঝগড়া শুরু করেছো তাতে সারা জীবনপুরের লোক শুনতে পাচ্ছে। আমি কাউকে ভয় পাই নাকি? আমিও কাউকে ভয় করি না। একটা চরিত্রহীন বেটা ছেলে কি দেখেছে বাবা, ওর সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, আবার নাম রেখেছে লিলিমন। হ্যাঁ, কয়লার খনি। তোমার নাম মধুরিমা। আহা
চলছে, জোর খেলা চলছে। আমি কোন পক্ষ নেই, বাম না ডান? আরে বাম না ডান? এই ধামাকে নেই তো এতদিন কাটিয়ে দিলে, আর ভালো লাগছে না বুঝি? না, ভালো লাগছে না। চলে যাব, আমি চলে যাব। কোথায় যাবে? সবই তো গেছে, শেষে জামাই বাবুর বাড়িতে এসে উঠেছি। হ্যাঁ, আমার বাবা বিয়ের সময় যে বরপনের টাকা দিয়েছিল সুদে আসলে ফেরত দাও, আমি চলে যাব। হট, হাট, হট, হাট। এই, চলো ঘরে চলো। না, আমি যাব না। আরে চলো ঘরে চলো। আমি যাব না। তাহলে তোমরা দুজনে হাতাহাতি করে মরো। এই আমি চললাম। ও বাবা গো, এ তুমি কার হাতে তুলে দিলে গো বাবা? ও বাবা, তোমার কাছে আমাকে তুলে নাও গো বাবা। ও বাবা গো। মামি, বাবা গো। আরে ও মামি, এমন কান্নাকাটি করছেন কেন? কি হয়েছে কি? সুমন, তুমি এসেছো? এই দেখো না তোমার মামা। আচ্ছা সুমন, তোমাকে না আমি কতবার বলেছি আমাকে বৌদি বলে ডাকবে? ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আপনাকে আমি বৌদি বলেই ডাকবো। তা মামির হঠাৎ বৌদি হতে ইচ্ছে করছে কেন? আপনি যাই বলেন দাদা, বৌদি কান্নাকাটি করছে, বৌদির মনে কষ্ট দেওয়া কিন্তু আপনার মোটে উচিত হচ্ছে না। তোমার কষ্ট হচ্ছে বুঝি? তা তোমার বৌদিকে তুমি নিয়ে যাও না, আমি তোমাকে দিয়ে দিলাম। নিলাম, আজ থেকে আমি আপনাদের দুজনের দায়িত্ব নিলাম। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। বেশি খেলে যে বদহজম হয়ে যাবে। তার জন্য আছে এই ট্যাবলেট। টাকা? আপনার জন্য আছে এই যে সোনার চেন। এটা আমার? বাবা, খুব সুন্দর হয়েছে। এর আগের বার এ বাড়িতে এসে আমাদের টাকা দিচ্ছিলে কেন? কারণ আমি বুঝেছিলাম আপনারা পরের দয়, আই মিন আপনাদের জামাই বাবুর দয়ে বেঁচে আছে। আচ্ছা, আপনাদের কি বড় লোক ইচ্ছে করে না? এই যেমন ধরুন এরকম একটা বিশাল বড় বাড়ি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স। বৌদি, আপনার কি ইচ্ছে করে না এ বাড়ির মেয়ে গোপার মতো প্রাইভেটে দেবে মার্কেটিং করতে? এ তো আমার কাছে স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন। আপনাদের সমস্ত স্বপ্ন সার্থক হবে যদি আমার কথা মতো কাজ করেন। বলো, আমরা রাজি। আমাদের কি করতে হবে? এমন কিছু নয়, শুধু গোপাকে একবার ডেকে দেবেন। আমি এক্ষুনি গোপাকে ডেকে দিচ্ছি, আর সেই সঙ্গে তোমার জন্য গরম গরম এক কাপ চা করে আনি। দাদা, তাহলে কাল সকালে তোমার বাড়িতে। রাজি। আপনারা যে রাজি হবেন এটা আমি অনেক আগে থেকে জানতাম। আপনাদেরকে আমি দাবার চলে ব্যবহার করে করবো কিস্তিমাত। গোপাল, তোমার দিমাগ আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব, তবেই আমার নাম সুমন। ভুলিনি আমি সেদিনের সে অপমানের কথাটা, আজও ভুলিনি। কি বলতে পারো না সুমন? তোমার আমার স্বপ্নের কথা। স্বপ্ন তুমি দেখেছিলে, কিন্তু আমি কোনোদিন স্বপ্ন দেখিনি। আমার কাছে তুই বন্ধু ছাড়া কোনোদিনই কিছুই ছিলে না। কিন্তু প্রত্যেকটা মানুষ তার প্রিয়জনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে গোপা। ওটা তোমার কাছে শুধু দুঃস্বপ্ন, তাই ওটা ভুলে যাই ভালো। কারণ অনেকদিন হলো অশোকের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ওই যে ল্যাং, তুমি আমাকে ল্যাং মেরে অশোককে বিয়ে করলে। তোমার নামটা সুমন হলে কি হবে? মনটা আসলে কু, তাই তোমার নাম হওয়া উচিত ছিল কুমন। ও, তোমার অশোক বুঝি খুব ভালো। ওর থেকে কোন দিক থেকে আমি অযোগ্য? কি নেই আমার? তাই নিজেই নিজের জয়ঢাক বাজাচ্ছ, কিন্তু ভুলে গেছো যে হাজার মোটা হলেও একটা পাতি শেয়াল কখনো সিংহ হতে পারে না। গোপা, তোমার রক্তে অহংকারের আগুনটা কিন্তু একদিন নিভে যাবে, আর সেদিন হাজার চেষ্টা করলেও আলোর ঠিকানা কোনোদিন খুঁজে পাবে না। তাই বলছি এখনো সময় আছে, যদি বলো আগের মতো আমি তোমাকে ভালোবাসতে পারি। কাকের গলা থেকে কেউ কোকিলের গান শুনতে আশা করে না। নামা বলে গায়ে চাপিয়ে দি, নাকের ডগা একটা চশমা পরালে একটা বানরকে কেউ বিদ্যাসাগর বলে ভুল করে না। কিন্তু বানরের তো কোনো জ্ঞান নেই। যদি সেই বানর কোনোদিন তোমার উপর ঝাঁপিয়ে পড়ে, হাতটা সরিয়ে নাও সুমন। ঠিক আছে বাবা, ঠিক আছে, রিল্যাক্স। আরে বাবা, আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আচ্ছা, আমরা তো আবার সেই আগের মতো ভালো বন্ধু হতে পারি, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে সেই চোখেই দেখি। ঠিক আছে, যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে ডেকো। আজ আসি। সে কি বাবার সঙ্গে দেখা করে যাবে না? অন্য একদিন এসে না হয় দেখা করে যাবো। একই চলে যাচ্ছ যে? আমি তোমার জন্য চা করে আনলাম। অন্য একদিন এসে খেয়ে যাবো মামি। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। খুব ভালো ছেলে। কতটুকু
কতটুকু জানো তুমি ওর সম্পর্কে? এই তো কয়েক মাস হলো এখানে এসেছো। এতদিন হলো এখানে এসেছি, কই জামাইকে তো একবারও দেখতে পেলাম না। তোমার জামাই আমাকে ফোন করে বলেছে যে কয়েকদিনের মধ্যে এসে চলে আসবে। তোমাকে একটা কথা বলি, শোনো গোপা, পুরুষ মানুষ একটু চোখে চোখে রাখবে। মানে এসব তুমি কি বলছো কি? তোমাকে এখানে রেখে দিয়ে আবার কলকাতায় গিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম? তার মানে এসব তুমি কি বলতে চাইছো? বলছি কি আর সাদে, এসব ঘটনা তখন হেমেশাই ঘটছে। এই তো আমার বোনের বর আমার বোনকে রেখে দিয়ে কলকাতায় গিয়ে আবার বিয়ে করেছে। না না না, হতে পারে না, কোনোদিনও না। আমার অশোক কখনো এই কাজ করতে পারে না। আমার ভালোবাসা কোনোদিন মিথ্যে হতে পারে না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। ঢুকিয়ে দিয়েছি সুমনের কথা মতো, সন্দেহের বিষ আমি ঢুকিয়ে দিয়েছি। এবার ওদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে, আর সেটাই হবে আমার লাভ। তাহলে অশোক কি সত্যি আসবে না? এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সারা দাও, এসে নাও দেখে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাজো আমার এই পুষ্প হারে। এই রে, কে লোক করেছে? কে রে বাবা? সর্বনাশ হয়ে যাচ্ছিল খুলি। ওরে গোপা, ও গোপা, তাড়াতাড়ি আয়, অশোক এসেছে, অশোক। কোথায় তোমার জামাই এসেছে? কোথায় কোথায়? সে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। সে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমার এই পুষ্প হারে। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সারা দাও, এসে নাও দেখে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। এই আনন্দ, এই বসন্ত, আজ তোমারই। আমার মনে বলছিল তুমি আজ নিশ্চয়ই আসবে। তোমার মনের অসম্ভব জোর, অতিরিক্ত আত্মবিশ্বাসী তুমি। তাহলে আমার মতো একটা বেকার বাউন্ডুলে কি খুব ভালোবেসে বিয়ে করে? এতদিন কোথায় ছিলে অশোক? আচ্ছা উনিকে, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না, এখনই কেলো হয়ে যাচ্ছিল আর কি। কেলো? হ্যাঁ, না মানে তোমাকে ভেবে ওনার গলায় মালাটা পরিয়ে দিয়েছিলাম। মামিমা আসামে থাকতেন, ওখানে গন্ডগোল হচ্ছে বলে কয়েকদিনের জন্য এখানে চলে এসেছে। এই মামিমা, একটু আগে তুমি কি বলেছিলে? না মানে তুমি এসেছো, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। তোমাদের এই আনন্দের মাঝখানে আমি আর অনাহত অতিথির মতো দাঁড়িয়ে থাকি কেন? তোমরা গল্প করো, আমি আসি। যাক, এতদিন বাদে অবশেষে গোপার কথাটা মনে পড়লো বুঝি। যে মনের মধ্যে সবসময় বসে আছে, চোখ বুঝলে যাকে দেখতে পাই, কান পাতলে যার গলা শুনতে পাই, নিঃশ্বাস নিলে যার গায়ের গন্ধ পাই, তাকে আবার নতুন করে মনে করতে হয় নাকি? থাক, আর কাব্য করে কথা বলতে হবে না। কথার মায়া জালে তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না। এই যে তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও, তোমার যদি কিছু একটা হয়ে যায়। তুমি তো জানো গোপা, আমার বিষয়ে আমি তেমন করে কোনোদিন কিছু ভাবিনি। জীবনে কি পেয়েছে কি পাইনি তার হিসেব আমি কোনোদিন মেলাবার চেষ্টা করিনি। একটা হাল ভাঙা পালছানা নৌকার মতো অতল সমুদ্রে ভাসতে ভাসতে আমি তোমার ভালোবাসার নদীতে ঢুকে পড়লাম। ঢুকে যখন পড়েছো তখন বেরোবার সব পথ বন্ধ। তার মানে তোমার আর কোথাও যাওয়া হবে না, এখন থেকে তুমি শুধু আমার কাছেই থাকবে। তোমাদের বাড়িতে থাকা মানে তো তোমার বাবার অপমানজনক কথা সহ্য করা। উনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। এই সমাজে যার যত টাকা তার তত সম্মান। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমার থেকে তো সুমনের অনেক বেশি টাকা, তাকে বিয়ে করতে পারতে। আমি যেটা মনে করি সেটাই করি, এটাই হচ্ছে আমার চরিত্রের ধর্ম। বলতে পেরেছি,
বড় লোকের মেয়ে ঘর জামাই হয়ে আমাকে এখানে থাকতে হবে, থাকবো, কিন্তু তোমার বাবার ওই চ্যাটাং চ্যাটাং বুলি আমি সহ্য করতে পারবো না। আমার মুখের দিকে তাকিও না, তাই বলছি ওই চাকরি তুমি ছেড়ে দাও। শোনো, আমার বাবার তো অনেক সম্পত্তি আছে, সেসব তুমি দেখাশোনা করবে, তাই বলছি ওই চাকরি তুমি ছেড়ে দাও। জমিদার ফ্যামিলির ছেলে আমি। খুব ছোটবেলায় আমার মা আমাকে ফেলে রেখে চলে যায়, তারপর বাবা নিজের দোষে সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলে, হয়ে যায় পথের ভিখারি। তারপর আমার যখন মাত্র 12 বছর বয়স, তখন আমাকেও ফেলে রেখে বাবা চলে যায়। শুরু হয় আমার এক অন্য জীবন, যেন বেঁচে থাকার জন্য দুবেলা খাবার জন্য আমাকে ওই চায়ের দোকানে বাসন পর্যন্ত মারতে হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে আদর্শ মূল্যবোধ সততাকে বিক্রি করে আমাকে বড় হতে হয়েছে। তাই তো ওই অসহায় মানুষগুলোর পাশে বারবার ছুটে যাই। তুমি জানো না কথা, এই ভারতবর্ষে এখনো কত মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। শিক্ষা নেই, চাকরি নেই, বন্যায় ঘরবাড়ি সব জলের তলায় চলে গেছে। তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের দিকে সহানুভূতি হাত বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য নয়? আর বউয়ের প্রতি, যাকে ভালোবেসে বিয়ে করলে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই, সব কর্তব্য মানুষগুলোর উপর। আচ্ছা আমাকে ছোট করে কি পাও তুমি? গোপা, তাই বলছি তোমার আর কোথাও যাওয়া হবে না, এখন থেকে তুমি শুধু আমার কাছেই থাকবে। বেশ, তুমি যখন বলছো থাকো। এই যে অশোক, এতদিন পরে আমাদের কথা তোমার মনে পড়লো তাহলে? না, একটা বিশেষ কাজে বাইরে গেছিলাম। কাজ? তোমার কাজ মানেই তো কতগুলো ছোট লোক উদ্বস্তু দিনে নাচানাচি করা। আপনি যাদের ছোট লোক উদ্বস্তু বলছেন তারাও কিন্তু আমাদের মতো মানুষ, তাদের এই সমাজে ভদ্রভাবে বেঁচে থাকার অধিকার আছে। থামো থামো, আমাকে জ্ঞান দিও না। আপনাকে জ্ঞান দেওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু সবাইকার সামনে আমাদের মাথাগুলো হেড করে দেবার মতো যোগ্যতা আছে তোমার। বাবা তুমি একটু চুপ করো না, এতদিন বাদে ও বাড়ি এসেছে। থাম গোপা, একটা অপদার্থ। কি দেখে যাই ভিখিরিটাকে বিয়ে করলি কে জানে? দোহাই বাবা তুমি একটু চুপ করো। ভিখারি আপনি ছিলেন না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আজকে জমি জায়গা পুকুর বাগান আপনি ভোগ করছেন, সেগুলো এককালে সব আমাদের ছিল। হ্যাঁ, তোমার বাবা মদ খেয়ে সে সব বিক্রি করে দেয়। না বিক্রি তিনি করেননি। আপনি আর সুমনের বাবা সামান্য কিছু টাকা দিয়ে কায়দা করে আপনাদের নামে লিখিয়ে নিয়েছেন। এই ইতিহাস এই জীবন পড়ে সমস্ত মানুষ জানে। তুমি ভূগোলের খাতায় তোমার চরিত্রের মানচিত্রটা একটু ভালো করে এঁকো, তা না হলে হয়তো তুমি ফেল করে যাবে। ফেল। জীবনের খাতায় আমি কোনোদিন লাভ লোকসানের অঙ্ক কষি না, কষে আপনার মতো মানুষ। শুধুমাত্র সম্পত্তির লোভে তুমি গোপাকে ভালোবেসে বিয়ে করেছো, এটা আমি বুঝি না ভেবেছো? বাবা ও নয়, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। অশোক আমার স্বামী, ওকে অপমান করা মানে তো আমাকে অপমান করা। তাই বলছি এই মান অপমানের খেলা বন্ধ করে তুমি এখান থেকে চলে যাও, আর আমাকে আমারটা বুঝে নিতে দাও। নিজের ভালো আর বুঝলি কোথায়? হ্যাঁ, হুট করে বিয়ে করে ফেললে। আমার কত আশা ছিল, ভালো জায়গায় আমি তো বিয়ে দেবো, কিন্তু অপদার্থটার জন্য সব শেষ হয়ে গেল। সব শেষ, সব শেষ। কিচ্ছু শেষ হয়নি। আপনি যদি মনে করেন আমাকে ডিভোর্স দিয়ে গোপাল আমার বিয়ে দিতে পারেন, ঝগড়া নয়, কিন্তু তোমার বাবার ওই চ্যাটাং চ্যাটাং বলিগুলো আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। আমি বলছি চলো গোপা, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তুমি যে বলেছিলে তোমার কিছুই নেই। আচ্ছা সব চলে গেল। আমাদের জমিদার বাড়িতে এখনো আছে, সেখানে দুটো ঘর সারি নিয়ে তোমাতে দিব্যি থাকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? মেয়েদের শ্বশুর বাড়িটা হলো আসল বাড়ি। বেশ, আমি যাব। বলো কবে নিয়ে যাবে আমায়? তুমি সত্যি বলছো? তাহলে আমাকে 2 দিন সময় দাও, আমি 2 ঘর সারি নিই, তারপর আমি তোমাকে নিয়ে যাবো। কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাড়িটা কি গ্রামীণ হাসপাতাল করবে বলে ঠিক করেছিলে, এর জন্য তুমি অপর মানুষের কথাও বলেছো। সবাইকার সব আশা কি পূরণ হয়? আমি ওখানে একটা প্রেমের মন্দির তৈরি করব, আর সেই মন্দিরের ভিখারি সম্রাট হয়ে থাকবো আমি। থাকবে অশোক, তুমি আমার প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট হয়ে থাকবে। আমি সবকিছু হারাতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না অশোক। তুমি আমার ভালোবাসার আকাশে আলোর যোচনা হয়ে ফুটে থাকবে, আর আমার মনের আকাশে তুমি হবে আলোর দিশা। তুমি চাঁদে না তবে চাঁদের আলো। লা 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 সারাটি জীবন আমি তোমায় বুকে ধরে রাখবো, চিরদিন তোমার থাকবো।
সারাটি জীবন আমি তোমায় বুকে ধরে রাখবো। চিরদিন তোমারই তো থাকবো। যতই আসুক ঝড় তুফান একই সাথে দুজনেই চলবো। যতই আসুক ঝড় তুফান একই সাথে দুজনেই চলবো। দুটি নদী দুটি ধারা মিলে মিশে একসাথে বইব। দুটি নদী দুটি ধারা মিলে মিশে একসাথে বইব। তুমি চাঁদ না তবে চাঁদের আলো, ভালোবাসা দিয়ে তুমি প্রদীপ জ্বালো। আমার জীবনে তুমি গানে গানে ভরে দিও, থাকবে শুধু আজীবন। তুমি তবে চাঁদের আলো, তুমি চাঁদ না তবে চাঁদের আলো, তুমি চাঁদ না হবে। চাঁদের আলো। আসছি আসছি আমার প্রেম আসছে আর আসছে আমার ভালোবাসা। আমি এক মুহূর্ত চুপ করে ঘরে বসে থাকতে পারছি না। মনে হচ্ছে আনন্দে সারা গ্রামটা একটা দৌড় দিয়েছি। ওই ওই যে দূরে নদীর বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। আমার প্রেম মেঘনা শহর থেকে লেখাপড়া শেষ করে আজই গ্রামে আসছে। আর ওকে দেখার জন্য না মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে। আসছে আমার মেঘনা আসছে আসছে। কোন দিক দিয়ে আসছে? চীন ভারতবর্ষ আক্রমণ করছে নাকি নাকি পাকিস্তানের সৈন্যরা ভারতবর্ষের বর্ডার টপকে ঢুকে পড়ছে? তোমরা কেউ ভয় পেও না। চীনের চোখ রাঙানিকে আমরা আর ভয় করি না। আমরাও তৈরি। এই মেজর সত্যব্রত মুখার্জি এত সহজে তোমাদের ভারতের মাটিতে ঢুকতে দেবে না। ওই দেখো ঝাঁকে ঝাঁকে বুলেট ছুটে যাচ্ছে। পালাচ্ছে আমাদের ভয়ে চীনা ভোট সব পালিয়ে যাচ্ছে। না সত্যদা ওসব কিছু নয়। তবে কি ভোট আসছে? বাঙালিদের জাতীয় উৎসব ভোট পূজা। দুর্গাপূজার 7 দিন আগে যেমন মহালয়া দিয়ে মায়ের আগমনী গান শুরু হয়, ঠিক সেই রকম ভোট পূজার 1 মাস আগে থেকে পাড়ায় পাড়ায় মাইক বাজে শুরু হয় ভোটের আগমনী গান। আর মোড়ের মাথায় চায়ের দোকানগুলো হয়ে ওঠে ভোট কেন্দ্র। দূরদর্শনের পর্দায় কিছু ধান্দাবাজি মানুষের কথার জাদুতে জনগণকে বোকা বানানো শুরু হয় মানুষ নিধন যজ্ঞ। সত্যদা এসব তুমি কি বলছো? ঠিক বলছি রে ভাই, ঠিকই বলছি। এরপরে শুরু হবে মারামারি কাটাকাটি। বাঙালির রক্ত দিয়ে হয় ভোট, দেবীর পায়ে অঞ্জলি। গ্রামে গ্রামে জ্বলে উঠবে প্রতিহিংসার আগুন। আলোর রোশনাই। আর ওদিকে ভোট পূজার দেবদেবীরা একই গ্লাসে মদ খাবে। আর এদিকে তাদের মাথা মোটা চেলাগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরবে। সাবাস বাঙালি, সাবাস, যুগ জিও। সত্যদা শোনো তুমি তো বেকার, চাকরি আর পেলাম কোথায়? আরে চাকরি নেই তো পাবে কোথা থেকে? ব্যবসা করবি? ব্যবসা? আমি একটা ব্যবসা করব ঠিক করেছি। খুব লাভজনক ব্যবসা করবে। তুমি ব্যবসা করবে? তা কি ব্যবসাটা শুনি? বিদেশে দুপে ভেড়ার খুব চাহিদা আছে, ভালো দাম দিচ্ছে, মার্কেটে প্রচুর ডিমান্ড। তা তুমি দুপে ভেড়া পাবে কোথায়? আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যারা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তারা সবাই মানুষ নয়। তাই এদের মধ্যে থেকে ওই ভেড়াগুলোকে খপ করে ধরে খাঁচা গাড়িতে তুলে বিদেশের বাজারে বিক্রি করে দিতে হবে। তাতে দুটো লাভ, দেশটাকে ভেড়া মুক্ত করে গেল আর বিদেশ থেকে কিছু মুদ্রা ভারতে এলো। সত্যি সত্যদা তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আরে বাবা মেঘনা আসছে, মেঘনা এটা আবার কোনো ঝড় বুঝি? ওই তো আমফান গেল, বুলবুল গেল, জজ গেল, আবার মেঘনা। আবার কত নেতাদের পকেট ভরবে। আরে বাবা ঝড় নয় আমাদের গ্রামে বিমলদার মেয়ে মেঘনা আজ 4 বছর পর শহর থেকে লেখাপড়া শেষ করে আজই গ্রামে আসছে। আর ওকে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু মেঘনা এখনো আসছে না কেন? জীবনের ঘুরপাকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি। হাওয়ায় উড়তে উড়তে আমি আমার আকাশের বুকে ছুটে এসেছি। মেঘনা তুমি এসেছো? আমি তো মনে করেছিলাম আমি তোমাকে ভুলে গিয়ে অন্য কাউকে জীবন সঙ্গী করেছি, তাই না? কি মনে করেছিলে আমার ভালোবাসা এত
না না না, তোমার ভালোবাসার উপর বিশ্বাস আমার আছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমাকে আমি একটু ভালো করে দেখি। গত 4 বছর ধরে এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম যে কবে তুমি আসবে। অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমার হাসি ভরা মুখ, তোমার চোখ, তোমার ঠোঁট। এই প্রথম দেখলে বুঝি? না, অনেকদিন পর দেখছি তো, তাই নতুন রূপে নতুন সাজে আজ যেন তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। মনে হয় সারাটা দিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা মেঘনা, এইভাবে আমাকে একা ফেলে আর কোনোদিন চলে যাবে না তো? চলে যদি যেতাম তাহলে তোমার কাছে ফিরে আসতাম না আকাশ। আমি যে সারা জীবন এইভাবে তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। মেঘনা, পারবে না আকাশ আমাকে এইভাবে তোমার বাহুবন্ধনে আটকে রাখতে? পারবো পারবো মেঘনা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমাকে আলাদা করতে পারবে না। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। এই কথা মনে রেখো, এই কথা মনে রেখো, ভুলো না কোনোদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। মনের কথা মুখে আছি কেন আসে না? বলি বলি করেও কেন বলা হলো না? আমি জানি কি কথা মনে আছে লুকানো, সারাদিন করে দিন কাটানো। কেন তবু তুমি বলো বুঝেও বোঝো না? বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। অত কাছাকাছি যাস রে ভাই, করোনা ভাইরাস ঢুকে যাবে, জ্বর উঠে যাবে, তখন গায়ে জল ঢালতে হবে। সত্যদা, এ তোমার কি অবস্থা সত্যদা? কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পেরেছি, চিনতে পেরেছি। তুমি তো সেই মেয়ে যাকে রাস্তাঘাটে ট্রামে বাসে অস্ত্রে ইঙ্গিত করা হয়, কিংবা রাতের অন্ধকারে বস্তি থেকে তুলে নিয়ে এসে দর্শন করা হয়। সত্যদা, কেন 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 এত অত্যাচার সহ্য করবে? ঝান্সি রানী লক্ষ্মী ভাইয়ের মতো করছে ওঠো। আচ্ছা আচ্ছা, তুমি কে বলো তো? আমি মেঘনা। তোমার আমাকে মনে পড়ছে না? ছোট্টবেলায় তুমি আমায় কত ভালোবাসতে, বাজার থেকে আমার জন্য লজেন্স কিনে নিয়ে আসতে, আমাকে নিয়ে ঘুরতে যেতে। তোমার কিচ্ছু মনে পড়ছে না? মেঘনা, না রে ভাই, আজকাল আমার কিছুই মনে পড়ে না। আর মনে করার চেষ্টা করলে আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। আকাশ, সত্যদার এই অবস্থা কি করে হলো? গত বছর যখন ভারত আর চীন সীমান্তে যুদ্ধ বাঁধে, ঠিক তখনই শত্রুদাকে ডেকে পাঠানো হয়। কিন্তু এদিকে বাড়িতে ছিল শত্রুধর্মী পাখি একা। কারা যেন রাতের অন্ধকারে পাখিকে ধর্ষণ করে খুন করে দেয়। আকাশ, আর তারপর থেকেই শত্রুদা পাগল হয়ে যায়। কে পাগল হয়ে গেছে? কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, বিদ্রোহী কবির বিদ্রোহ করা বেরিয়ে গেছে। আবার বোবা হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নেই। মানুষের উপকার করেছিল যে, সামনের গাল গেছিল। বেশ হয়েছে, বেশ হয়েছে। কিন্তু কারা করলো এই কাজ? আমার মনে হয় সুমন সাই। এই গ্রামের সমস্ত ক্ষমতা দখল করে বসে আছে শয়তানটা। প্রশাসন থেকে রাজনৈতিক নেতারা ওর কোথায় ওঠে আর বসে। এর প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ? কে করে প্রতিবাদ? গ্রামের লোকেরা তো কেউ ভয় মুখই খুলতে চায় না। আসলে একটা পাক্কা শয়তান। শয়তান কোথায়? কোথায় শয়তান কোথায়? দাঁড়াও আমি দেখছি। সত্যদা, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি তো দেখেছো, দেখেছো, তোমাদের সঙ্গে আমার পরিচয় করা হলো না। ও, তোমরা বুঝি দুজন দুজনকে ভালোবাসো? ভালো ভালো, খুব ভালো। এই তোমরা বিয়ে করবে? হ্যাঁ সত্যদা। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
তবেই তো ভালোবাসা পূর্ণতা পাবে, সংসার বাঁধবে। তবে খুব সাবধান, ভালোবাসা হচ্ছে একটা সরল রেখা, আর সংসার হচ্ছে একটা বক্ররেখা। খুব সাবধানে তোমাদের এগিয়ে যেতে হবে। কোনো বাঁকের মুখে আসবে ভুল বোঝাবুঝি, কোনো বাঁকে আসবে কান্না, আবার কোনো বাঁকে আসবে হাসি, আনন্দ। খুব সাবধানে শক্ত হাতে হাত রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। তবেই শেষ বাঁকে ভালোবাসার বাসায় গিয়ে পৌঁছতে পারবে। ঠিক ঠিক এইভাবে শক্ত করে ধরে থেকো ভাইয়া, তা না হলে পাখি ফুরুত পাখি ফুরুত। সত্যদা, যেমন যেমন আমার জীবন থেকে পাখি উড়ে গেল, কবে যে আসবে এই বাবার কাছে, কোথায় লুকিয়ে বসে আছে আর খুঁজে পাচ্ছি না। সত্যদা, তুই নাই বলে তোরে উন্মাদ বান্দুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ বান্দুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, শূন্য। সত্যদা, তুমি কাঁদছো? কাঁদবো কেন, কাঁদবো কেন, কাঁদবো কেন, কোন দুঃখে কাঁদবো? আচ্ছা, আমার আনন্দ হচ্ছে, আনন্দ। এই তোদের বিয়ে হবে, মালা বদল, সিঁদুর দান, কি মজা হবে না? আবার আমি পেট ভরে খাবো। কতদিন আমি পেট ভরে খাইনি, কতদিন আমি পেট ভরে খাই। কি মজা, কি মজা। সত্যদা, না না, সত্যদার এই অবস্থা আমি কিছুতে মেনে নিতে পারছি না। দিনের পর দিন ও অন্যায় করবে আর গ্রামের মানুষ তা মুখ বুজে মেনে নেবে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলেই তো মেরে মাটিতে পুঁতে দেবে। অত সহজ নয় আকাশ, দেশে আইন আছে, আদালত আছে। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন আমার দাদা এই জীবনপুর থানার পুলিশ অফিসার। তাই তো তোর দাদা পুলিশ অফিসার প্রতীক সেন তার বোন মেঘনা সেনকে আনার জন্য থানা থেকে গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিল, কিন্তু তার আগে আমার বোন পায়ে হেঁটে চলে এসেছে। আমি কিন্তু খুব রেগে গেছি দাদা। আরে বাবা, পুলিশের চাকরি করি, থানাতে কত কাজ। চল বোন, বাড়ি চল। বাড়ি যাব, তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও দাদা। সুমন সাহের অন্যায়ের কোনো শাস্তি হচ্ছে না কেন? কে তোকে এসব বাজে কথা বলেছে? সুমন সাইয়ের মতো মানুষই হয় না। দেখলে তো মেঘনা, টাকা দিয়ে ওই শয়তানটা প্রশাসনের মুখটাও বন্ধ করে দিয়েছে। আকাশ, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আরে বাবা, যা শুনেছো ওটা মানুষের অটো না। তাছাড়া একটা কথা মনে রাখবে না, আজ যে আমি পুলিশ অফিসার হয়েছি তা ওই সুমন সাইয়ের দয়ায়। ওর উপরে বলে যোগাযোগ করে আমাকে চাকরিটা পাইয়ে দিয়েছেন। তাই বলে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে না? করবো। তোদের দুজনে মেলামেশাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই দাদা হিসেবে আমি এর প্রতিবাদ করব। এই আপনি কি বলছেন দাদা? আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ! ভালোবাসি, শুধু ভালোবাসলেই হলো, বিয়ে করতে হবে না। হে, তুমি কি বলছো দাদা? তাই আমি ঠিক করেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার বোন মেঘনাকে আমি দাদা, তোমার হাতে তুলে দেব। দাদা, বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই কারণ। বাউল ওই বাতাসকে তার একটা রাতে ধরেছে সুর, বাউল ওই বাতাসকে তার একটা রাতে ধরেছে সুর। চলো যাই, চলো যাই, চলে যাই দূর বহুদূর, গায়ে বেঁধে জড়িব না সোনার দুল। চলো যাই, চলে যাই দূর বহুদূর। বাবু, এ বাবু, তোর মনে যে আজ
তাই ভাবছিস কেন গান গাইছি, তাই তো? আরে গান গাইলে মন ভালো থাকে, মনের সমস্ত টেনশন কেটে যায় রে। তুই আর আমার মন টাকা ছাড়া তুই কিছু চলিস নাকি সুমন বাবু? ঠিক বলেছিস, একেবারে ঠিক কথা বলেছিস। আরে এই পৃথিবীতে টাকা ছাড়ার কি আছে বল? এই যেমন তুই আমার বাড়ি ঝিয়ের কাজ করছিস, কিন্তু হঠাৎ করে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাস তখন কি হবে? হ্যাঁ, তখন মুয়া তোর মতো গাইবো, কি? মর ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, মর ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সবই ছেঁড়া মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে নাল। না 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 মরছি না, না 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 মরছি না। তার চেয়ে তুই বল চিঠি হেঁচা জঞ্জাল, চিঠি হেঁচা জঞ্জাল, মর ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, মর ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর। লাভলি লাভলি, দারুণ দারুণ গেয়েছিস, মনে হচ্ছে তোকে জড়িয়ে ধরে আদর করি। ও কামটা একদম করতে যাবে গলাই সুমন বাবু, হাতে কিন্তু মোর ঝাঁটা আছে। ঠিক আছে তাহলে বাদ দিয়ে দে। এই শোন না, তোর হাতের ঝাঁটা ফেলে দিয়ে যদি ওই হাতে আমি সোনার বালা পরিয়ে দিই, বালা জ্বালা, ও বালাই যে বড় জ্বালা আছে গো বাবু, গলায় হীরের মালা, ও মালাই যে কলঙ্কের দাগ। আরে চাঁদেও তো কলঙ্ক আছে রে, কলঙ্ক। মো তো চাঁদলই, মো বস্তির মেয়ে বকুল, এই জীবনপুরের পথে ঘাটে ঘুরে বেড়াই, তোর সেকলে বাঁধা ময়না হয়ে মো ভালোবাসার গান শোনাতে পারবো গলাই বাবু, মো ভালোবাসার গান শোনাতে পারবো গলাই। কিন্তু আমি তোমাকে এই অস্থি থেকে তুলে নিয়ে এসে আমার রাজপ্রাতে স্থান দেব, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। তারপর দুদিন মোর শরীরটাকে নিয়ে খেলা করে মোর পেটে একটা বাচ্চা এনে মুখে মা বইনে বাড়ি থেকে তাইড়ে দিবি, তাইলাই? বকুল রে, তুই আমাকে ভুল বুঝলি রে, তুই আমাকে ভুল বুঝলি। ওরে, আমি তো মানুষ, আমার মন আছে, মনে ভালোবাসা আছে। ভালো তো তুই কোপা দিতে মরি কো বেসেছিলিস বাবু? বেসেছিলাম, গোপাকে তো আমি ভালোবেসেছিলাম, আর সেই যন্ত্রণা ভোলার জন্য আমি তোকে নিয়ে ঘর মধ্যে চাই। তুই তুই বিশ্বাস কর, এই জীবনপুরের পথে ঘাটে ঘুরে বেড়ানো বিষধর সাপকে বিশ্বাস করতে পারে, তবু তুই বিশ্বাস করবো গলাই? এই বকুল, শালা মোর ভালোবাসার লাগর। এ বাবু, তোকে একটা কথা বলবো? আমাকে বলবি? শোন না, তুই শালা না একটা শুয়োরের বাচ্চা। এই বকুল, বকুল রে, সেই যখন গালাগালি দিলে একটু ভালো কিছু বলতে পারতিস। হ্যাঁ, তোর আমার মধ্যে আবার বাপটাকে ডাকার কি দরকার ছিল? বলতে পারতিস কচি শুয়োর, বলতে পারতিস বাচ্চা শুয়োর। তবে চেষ্টা আমি চালিয়ে যাব। আরে মেয়ে মানুষ ছাড়া তো আমি একটা মুহূর্ত থাকতে পারি না। এই তো কদিন আগে 70 মেয়েটাকে আমি ধর্ষণ করে খুন করে দিলাম। গোপা, সুন্দরী গোপা, তোমাকে আমি আমার নরমে বিছানায় ফেলবই ফেলবো। আজ যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি সামলে উপড়ে ফেলবো। আমি সুমন সাই, টাটকা বাসি সব খাই, আর আমি টাকা খাই। আরে বৌদি কি সুন্দর লাগছে, একেবারে বিউটিফুল। আরে বিউটিফুল নয় বিউটিফুল। একবার গায়ে লাগলে না 24 ঘন্টা গোবর মেখে বসে থাকতে হবে। না, গোবর নয় আপনাদের আমি সোনার সিংহাসনে বসিয়ে রাখবো। ইয়েস, সোনার সিংহাসনে। তার জন্য আমার কথা মতো একটা কাজ করতে হবে। কোথায় কুয়াশা না রেখে খোলসা করে বলো তো আমাদের কি করতে হবে? একটা নতুন খেলা খেলতে হবে। ইয়েস, নতুন খেলা। আর সেই খেলায় আপনারা আমার হাতে হাত মেলাবেন। শুনুন, ভালো করে শুনুন না। যেমন করেই হোক, যেভাবে হোক, অশোককে আপনারা ও বাড়ি থেকে তাড়াবেন। তাহলে এই বাড়িটা কিন্তু আমি আপনার নামে লিখে দেব, আর সেই সঙ্গে দেব অনেক অনেক টাকা। এতে তোমার লাভ? আরে লাভ, আমার লাভের কথা চিন্তা না করি, বরং আপনারা আপনাদের লাভের কথা চিন্তা করুন। সবই তো ঠিক আছে, কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে। যদি আচ্ছা, তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি, তোমার মধুরিমা, ভয়কে জয় করব। আমার কথা মতো আসাম থেকে এখানে এসে বলো, আগের চেয়ে অনেক ভালো নেই? হ্যাঁ, তা অবশ্য আছি। আরো ভালো থাকবো। বড় লোক আমাকে হতেই হবে। টাকা চাই, অনেক অনেক টাকা। লাভলি লাভলি, এটাই তো চাই বৌদি, এটাই তো চাই। জীবনে বড় লোক হতে গেলে একটু ঝুঁকি তো নিতেই হবে। ধ্বংস করে দেব ওই গোপা হারামজাদির অসম্ভব দিমাগ।
মাটিতে যেন পা পড়ে না। আমায় বলে কি জানো, মামি বসে বসে খেলে চলবে না, একটু কাজকর্ম করো। দেখুন বৌদি, যে কোনো মুহূর্তে গোপা কিন্তু আপনাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। কি বলছো কি, আমাদের তাড়িয়ে দেবে? ঠিকই বলেছে। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখো। তোমাকে আবার বাজারে বসে মাল মারতে হবে, আর আমাকে চালাতে হবে সেলাই মেশিন। তা তুমি আর পারবে না, এমনিতেই তোমার মেশিন লুজ হয়ে গেছে। এখানে থাকলে আবার টাইট হয়ে যাবে। আচ্ছা তুমি কি চাও না আমরা একটু সুখে থাকি, আমাদের অনেক অনেক টাকা হোক, আমার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ হোক? চাই মধুরিমা, আমি তোমাদের সুখী দেখতে চাই। বলো, আমরা রাজি। রাজি। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। কি ব্যাপার, গোপা এদিকে আসছে কেন? গোপা এখানে আসছে। গোপা যদি এসে দেখে আপনারা এখানে আছেন তাহলে সন্দেহ করতে পারে। আপনারা পাশের ঘরে যান, কুইক। দুটো সারাই হারামি। কিন্তু গোপা এখানে আসছে কেন? গোপা এখানে আসছে কেন? তার আসার আসল কারণটাই বাকি। কারণ ছাড়া গোপা মুখার্জি কারু বাড়ি যায় না। আরে শেষ, আজ আমার কি পরম সৌভাগ্য, আমার মতো গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো। আসার সময় পা দুটো না ভালো করে বাইরে ঝেড়ে দিয়ে এসেছি, কারণ গোপা মুখার্জি যেখানে সেখানে পায়ের ধুলো ফেলে না। আর কি বলে গরিব? গরিব তুমি নাও সুমন, এই জীবনভর মানুষের মাথায় টুপি পরিয়ে 2 নম্বরে ধান্দা করে অনেক টাকা রোজগার করেছো, যাকে বলে কোটিপতি। কিন্তু এত চেষ্টা করো, তোমার পতিত হতে পারলাম না। তোমার নাটকবাজি বন্ধ করো। যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি সেটা তুমি শোনো। বেশ, বলো কি বলবে, আমি শুনবো। হাইরোডের ধারে জমিটা দখল করে গোডাউন বানিয়ে রাতের অন্ধকারে চোরা কারবার চালাচ্ছ, ওই জমিটা কিন্তু আমি ফেরত চাই। কিন্তু ওই জমিটা তো কাকা বাবু আমাকে ভাড়া দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে একটা টাকাও ভাড়া দাওনি। অশোকের ইচ্ছে ওই জমির পর একটা হাসপাতাল গড়বে। যদি না দিই তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবার ভেবে দেখো কি করবে তুমি, জমি ফেরত দেবে নাকি? দেব, আমি জমি ফেরত দেব। হাসপাতাল হোক, গ্রামের গরিব নিরন্ন মানুষগুলো সুচিকিৎসা পাক, এটাই তো আমি চাই। সুমন, জানো গোপা, আমি আমার জীবনের থেকে না তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমি জানি তুমি পরস্ত্রী, কিন্তু তাই বলে কি আমার দিকে একটু ভালোবাসার নজরে তাকানো যায় না? মানে বলছিলাম একটু কাছাকাছি, একটু পাশাপাশি, একটু ছোঁয়া। তোমার আমার মিলনের কথা কেউ জানতে পারবে না। খাতায় কলমে অশোক থাকবে তোমার স্বামী, আর কলমে থাকবো আমি। তাই নাকি? তুমি আমাকে খুশি করবে, আমিও তোমাকে খুশি করব। তোমার মতো পুরুষকে খুশি করার জন্য আমার মতো মেয়ের জন্ম হয়নি, আমার জন্ম হয়েছে তোমার কানের নিচে ঠাটি একটা চড় মারার জন্য। কেমন লাগলো সুমন সাই? তুমি গোপা মুখার্জি টাটকা বাসি দুটোই মারি। দারুণ দারুণ দিলে নারী, মারলে গালে আর লাগলো বুকে। ওখানে লাগাটা না একদম ভালো নয়, পারলে সুগার আর প্রেসারটা টেস্ট করে নিও, না হলে আবার হার্ট অ্যাটাক হতে পারে। যতই হোক বন্ধু বলে কথা তো। এই গোপাল, মনে রাখো, only for 2 days, 2 দিনের মধ্যে জমি যদি ফাঁকা করে না দাও তাহলে আমি কিন্তু বুলডোজার চালিয়ে দেব। বুলডোজার? আরে ধুর, বুলডোজার? আরে না না, তার আগে তোর সুখের সংসারে আমি সন্দেহের পেরেক ঠুকে দেব। তখন তোর সমস্ত পাপ একেবারে ফুস। বাবা কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমরা পাশের ঘর থেকে সব শুনেছি। কেন মা চন্ডী? চন্ডী চন্ডী চন্ডী, ওই চন্ডীর আমি বিসর্জনের বাজনা বাজিয়ে দেবো। শুনবো দি, ভালো করে শুনুন। আজ গভীর রাত্রে আপনারা যেমন করেই হোক, যেভাবে হোক, আপনাদের জামাইবাবু ভানুপ্রতাপ বর্মনের আলমারি খুলে কি মনে থাকবেন। আর দাদা শুনুন, আজ গভীর রাত্রে কিন্তু আপনি বাড়ির মেন গেট খুলে রাখবেন। তারপর শুরু হবে আমাদের আসল খেলা।
ব্যাস আর চিন্তা নেই, মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই আমি গোপাকে এখান থেকে নিয়ে চলে যাবো। আর জামাইবাবু খুব ব্যস্ত মনে আরে হচ্ছে। এসো শালাবাবু, একমাত্র তোমার সঙ্গে আমার এই বাড়িতে জমে, বুঝলে? কেন জমবে না তাই বলুন? এই বাড়ির লোকেদের কথা আমি অপদার্থ আর আপনি অপদার্থ। একদম ঠিক বলেছো, তাই তো ঠিক করেছি, গোপাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কোথায় যাবেন? কারণ আমার নিজের বাড়ি। ও, তার মানে আপনাদের সেই পুরনো জমিদার বাড়ি, হ্যাঁ। ওটা তো ভুতুড়ে বাড়ি, মানে হানা বাড়ি হয়ে গেছে, সবটাই তো ভেঙে ভেঙে পড়ছে। আরে না শালাবাবু, মোটামুটি দুটো ঘর সারিয়ে নিয়েছি, বুঝলে? আর কয়েকদিনের মধ্যেই গোপাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কিন্তু দিদি কি যেতে রাজি আরে হবে? রাজি হইতে বলি তো সব ব্যবস্থা করছি। ব্যাস হয়ে গেল, এবার তো আপনি গোয়ালে বাঁধা গরু হয়ে গেলেন। হ্যাঁ। সারা দিন এদিক ওদিক চড়বেন, আবার রাতে গোয়ালে ফিরে আসবেন। উপায় নেই শালাবাবু, সংসার তো করলে না করো, বুঝতে পারবে সংসার ধর্ম হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। বলছিলাম কি, দুদিন বাদে তো আপনি খুঁটে বাঁধা পড়ে যাবেন, তাই বলছিলাম দিদি যতদিন এখানে আছে চলুন না কোথাও বেরিয়ে পড়ি। কিন্তু আমার যে অনেক কাজ শালাবাবু, এই জীবনপুরের বুকে আমাকে একটা হাসপাতাল তৈরি করতে হবে। এখানকার হতদরিদ্র মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যায়, এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না, জানো? ওপর মলে বলে সব ব্যবস্থা করেও ফেলেছি। আর আমি তখন এই জীবনপুর গ্রামের গরিব মানুষদের ডেকে ডেকে বলবো, ওরে আর তোদের কোনো চিন্তা নেই, আর তোদের বিনা চিকিৎসায় মরতে হবে না। রূপম, আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি দিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি দিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। বাহ, চমৎকার! কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু গান হচ্ছে গান। তোমাকে যে মার্কেট থেকে অর্ডারটা নিয়ে আসতে বলেছিলাম সেটা এনেছো? আগে হ্যাঁ পিসেমশাই। তাই এত উৎফুল্লের কারণটা জানতে পারি কি? জীবন না মানে মরণ। হোয়াট? না মানে হাসপাতাল। হাসপাতাল নয়, তোমাকে এবারে পাগলা গারদে পাঠাতে হবে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। না মানে জামাইবাবু এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করবে, তাই একটু আনন্দ করছি। হাসপাতাল? স্বপ্ন দেখছে দুটো অপদার্থ এক জায়গায় জড়ো হয়েছে, হাসপাতাল করবে? হ্যাঁ, নিজের বাসস্থান নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই, শ্বশুর বাড়িতে পড়ে থাকে, সে করবে হাসপাতাল? আমি এখানে পড়ে থাকতে চাইনি, আপনার মেয়ের জন্য আমাকে এখানে পড়ে থাকতে হয়। তুমি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। কোথায় যাবে? হ্যাঁ, ওহ, তোমাদের তো আবার জমিদার বাড়ি রয়েছে, হ্যাঁ, একটা ভাঙা ফুটো বাড়ি, আর ওটা তো মানুষ বসবাসের উপযুক্ত নেই। তারপর খাবে কি, চলবে কিভাবে? গরিব মানুষের যেভাবে চলে দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা আমি করতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। ভালোই হবে জামাইবাবু, আমিও মাঝে মাঝে গিয়ে থেকে আসবো। Shut up! না কোনো কথা বলবো। পারবে? পারবে ওর জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে? এসি ঘর, ভালো ভালো খাবার, ঝি চাকর, নিত্য নতুন শাড়ি, গাড়িতে করে মার্কেটিং করতে যাওয়া, কি আছে তোমার? পারবে ওকে সুখী করতে? সুখটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কেউ গাছতলায় সে সুখে নিতে যায়, আবার কেউ সোনার পালঙ্ক সেও সুখে নিতে যেতে পারে না। একদম খাঁটি কথা। চুপ করো। তারপর এই সমাজে আমি মুখ দেখাতে পারবো? সমাজ? আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজ ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়? এই সমাজ তো শুধু ব্যর্থ মানুষদের সমালোচনা করে, আর সবল মানুষের মুখে বড় বড় কথা না বলে কিছু একটা করে দেখাও। আজ 5 বছর হয়ে গেলে বিয়ে করেছ, কিছু তো করতে পারলে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তোমার মতো অপদার্থের সঙ্গে গোপা কোথাও যাবে না। গোপা আমার সঙ্গে যাবে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? যদি মনে করেন তাই, তাহলে চ্যালেঞ্জ করছি। আমি গোপাকে দিয়ে তোমায় ডিভোর্স দেবো, তারপর ওর আবার বিয়ে দেবো। এটা আপনি কোনোদিন পারবেন না মাননীয় শ্বশুর মশাই, কারণ ডিভোর্সটা ছেলেরা তার মোয়া নয় যে চাইলেই তারাতে তুলে দিতে হবে। ইউ শাট আপ! তোমাকে আমি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। আচ্ছা ঠিক আছে, আমিও ভানু প্রতাপ বর্মন, তোমাকে আমি আহা, দারুণ দিলেন জামাইবাবু, থোতা মুখ একেবারে ভোতা করে দিলেন। কি হলো জামাইবাবু, আপনি কথা বলছেন না কেন? ভাবছি মানুষের দুটো পয়সা হয়ে গেলে মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে না। গরম গরম টাকার গরম, ছাড়ুন সব। ভগবান আমাদের সমান দুটো কান দিয়েছেন, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে। কিন্তু সবাই তো তা পারে না শালা বাবু, সবাই তো তা পারে না, জানো? শুধুমাত্র গোপাল মুখের দিকে তাকিয়ে এত অপমান সহ্য করে আমি এখানে পড়ে আছি, নাহলে কবেই আমি এবারে ছেড়ে চলে যেতাম। আর তো কটা দিন, তারপর তো আপনি দিদিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি দিদিকে অসম্ভব ভালোবাসেন, তাই না জামাইবাবু? তোর জামাই বাবু শুধু আমাকে ভালোবাসে, আর আমি বুঝি তোর জামাই বাবুকে ভালোবাসে না। আরে সেটা তো কোনোদিন মেপে দেখিনি। আমি মেপে দেখেছি ওর মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাই আমি ঠিক করেছি এই জীবনপুরে হাসপাতাল হবেই।
তুমি সত্যি বলছো? আমার মনের আশা তুমি পূরণ করবে? অত সহজে ভেঙে পড়বেন না জামাইবাবু। আরে বাবা, আসল অস্ত্র তো আপনার হাতে, আপনি যুদ্ধ চালিয়ে যান, জয় আপনার হবেই হবে। কি এবার খুশি তো? কিন্তু হাসপাতাল কোথায় একটা জায়গার প্রয়োজন, সেটা কোথায় পাবে? আরে বাবা, হাই রোডের ধারে জমিটা আছে, ওটাতেই হবে। ওই জমিটা তো আমার নামে। কিন্তু ওই জমিটা তো সুমন চাই দখল করে বসে আছে। আমি সুমনকে গিয়ে বললাম 2 দিনের মধ্যে ওই জমিটা খালি করে দাও, আর তা না হলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ব্যাস, আর কোনো কথা নেই। কি হলো, কি দেখছো এমন করে? তোমাকে, তোমার রূপ, তোমার অঙ্গ। এই রূপ অঙ্গ তো অনেকদিন আগেই চুরি করে বসে আছো। হ্যাঁ, কিন্তু এত চেষ্টা করে তোমার বাবার মনটা আমি জয় করতে পারলাম না। তোমার বাবা তোমার বিয়েটাই ওই সুমনের সঙ্গে দিতে চেয়েছিল, আমার সঙ্গে চাইনি। কিন্তু আমি তো চাইনি। সেটাই তো তোমার বাবার রাগ, সেটাই তোমার বাবার রাগ। একটু আগে রূপমের সামনে আমাকে যাচ্ছে তো ভেবে অপমান করে গেল। লজ্জায় ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এক্ষুনি যাব বাবার কাছে, গিয়ে জিজ্ঞাসা করব আমার স্বামীকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে। না থাক, ছেড়ে দাও। আর তো কটা দিন, তারপর তো আমরা এখান থেকে চলে যাব। না, কালই আমরা বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, এতদিন তুমি আমার জন্য অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করেছো। এতে আমার কষ্ট হয় না ভেবেছো? কষ্ট হয়, আমার ভালোবাসাকে অপমান করা হয়। তবে তুমি আমাকে কথা দাও অশোক, আজকে যারা তোমাকে অবজ্ঞা চোখে দেখছে তাদের মুখ থেকে তোমার জয়গান তোমাকে ছিনিয়ে আনতে হবে। পারবে না অশোক? পারবো, পারবো গোপা, পারবো। তোমাকে খুশি করতে আমি সব কিছু করতে পারবো। আমি তোমাকে কথা দিলাম, আমি জীবনে একদিনের প্রতিষ্ঠা পাবোই, আমি জীবনে প্রতিষ্ঠিত হবই। আমি তোমাকে সুখী করবই গোপা, আমি তোমাকে খুশি করবই। তুমি করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, ভরেছি প্রদীপ সেই আলো যে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, ভরেছি প্রদীপ সেই আলো যে। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তা সুমন ঠাকুরপো, আমি জামাইবাবুর আলমারি থেকে 3 লাখ টাকা চুরি করেছি। 3 লাখ টাকা, লাভলি লাভলি। এবার এই টাকাটা আপনি অশোকের ব্যাগে ঢুকিয়ে দেবেন। অশোক বাড়ি সরাচ্ছে, টাকার এখন ভীষণ প্রয়োজন। হ্যাঁ, অশোক আসার পর থেকে শ্বশুরের সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া হচ্ছে। ও তাই নাকি? তাহলে খেলাটা জমবে ভালো। আমার কিন্তু ভীষণ ভয় ভয় করছে, ও যদি জানতে পেরে যায় আমরা এই টাকাটা চুরি করেছি। আপনি বৃথায় ভয় পাচ্ছেন, কেউ জানতে পারবে না। বৌদি আর দেরি নয়, কুইক চান, তাড়াতাড়ি যান। যাচ্ছি। আলমারিতে এখন কত টাকা? টাকা আনুমানিক কত টাকা হবে বলে মনে হয়? 10-12 লাখ তো বটে। 10-12 লাখ টাকা। ডুপ্লিকেট চাবিটা দিন, কুইক, এবার যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, যাচ্ছি। হে মা কালী, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। ওরে বাবা, মই আমার বেরিয়ে যাবে মনে হচ্ছে। বলছিলাম কি, এসব করার দরকার নেই। এতটা এগিয়ে এসে পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনি জান করবেন না, কুইক। খুব জড়িয়ে পেয়ে গেছে। আমি যাই।
বলছিলাম কি তুমি যাবে না? আমার বিরক্ত কেন, তাড়াতাড়ি যান। যাবো তো বটেই, তবে যাওয়ার আগে আলমারি খুলে সমস্ত টাকা নিয়ে তবে এখান থেকে কেটে পড়বো। কে ওখানে? কি হলো? চুপ করে গেলেন? কে কে? কি জন্য আজ আমার ঘরে ঢুকেছো? তবে কি চোর? চোর চোর! গুলির আওয়াজটা দিক থেকে গেল। কে কে তুমি কথা বলছো না কেন? কি কে তুমি? এই কোথায়? বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত! কে কোথায় আছে? এসো গো! কই কোথায় ডাকাত পড়েছে? কোথায় কোথায়? কি বাবা, খুন, রক্ত! এ কি অশোক, তোমার হাতে পিস্তল কেন? তুমি তোমার নিজের শ্বশুরকে খুন করতে চেয়েছিলে? কে খুন করতে চেয়েছিল? কি জামাই ভাই পড়ে আছে কেন? ওঠো জামাই, ওঠো। কি অশোক, শেষে তুমি জামাইকে খুন করলে? কি হচ্ছে এত রক্ত? পিছে দেখ বাবা, দেখ, অশোক তোর পেশামশাইকে খুন করতে চেয়েছিল। জামাইবাবু আপনি? বিশ্বাস করুন, একাডেমি করিনি। গুলিটা হাতে লেগেছে। বাবা বাবা, তোর কিচ্ছু হবে না। রূপম, তুই এক্ষুনি ডক্টর ব্যানার্জিকে ফোন কর। হ্যাঁ তুই দাঁড়া দিদি, আমি এখন ডাক্তারবাবুকে ফোন করছি। ইস, রক্তে ভেসে যাচ্ছে। বাবা বাবা, ওঠো বাবা, ওঠো। তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। বিশ্বাস করো গোপা, আমি এ কাজ করিনি গোপা, আমি এ কাজ করিনি। তুমি আমাকে খুন করতে চেয়েছিলে। অনেকদিন আগেই তো আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এখন আমার প্রাণটা কেড়ে নিন, আমার সমস্ত সম্পদের মালিক হতে চাইছো। একটা লায়ার, ঠগ, প্রবঞ্চক, জালিয়াত। শান্ত হও বাবা, তুমি শান্ত হও। এতটা উত্তেজিত হয়ে পড়ো না। অশোক, অশোক, তুমি কি করলে? মিথ্যে সব মিথ্যে। বিশ্বাস করো, আমি ঘরে জেগেই শুয়েছিলাম, ঘুম আসছিল বলে শুয়েছিলাম। হঠাৎ আমার ঘরের মধ্যে একটা আওয়াজ হয়। আমি ঘর থেকে বেরিয়েছি আমি ওই বারান্দায় পায়চারি করছিলাম। তারপর তোমার বাবার ঘর থেকে গুলির আওয়াজ শুনে আমি ছুটে আসি। এতে দেখি একটা কালো পোশাক পরা লোক যাওয়ার সময় আমার হাতেই এই পিস্তলটা ধরে দিয়ে চলে গেল। বাহ, চমৎকার! খুনি যাওয়ার সময় তোমার হাতে পিস্তলটা ধরিয়ে দিয়ে চলে গেল। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। না মানে আমি তোমাদেরকে কি করে বোঝাই? আর বোঝাতে হবে না, যা বোঝার আমরা বুঝে গেছি। জামাইবাবু ঠিকই বলে, টাকার লোভে তুমি গোপাকে বিয়ে করেছিলে। না, আপনারা ভুল করছেন। বিশ্বাস করুন, খুনি ওই সদর দরজা থেকে ছুটে পালিয়ে যায়। সদর দরজা? আমি তো বলি মেন দরজা, সে তো ভেতর থেকে বন্ধ করা আছে। হ্যাঁ, সদর দরজা ভেতর থেকে বন্ধ করেছে। হ্যাঁ, বন্ধ করা। তাহলে হয়তো অন্য কোনো দিক দিয়ে পালিয়ে গেছে। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, জামাইবাবু এই কাজ করতে পারে না। তুমি ঠিক বলেছো রূপম, আমি এই কাজ করিনি রূপম। আচ্ছা জামাইবাবু, আপনি কি খুনিকে চিনতে পেরেছেন? না, একই ঘরটা অন্ধকার, তারপর তার সারা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, শুধুমাত্র চোখ দুটো বেরিয়ে। মিথ্যে কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমি বলছি ওই আমাকে খুন করতে চেয়েছিল। তোমরা সবাই পুলিশে খবর দাও। কেন মিথ্যে কথা বলছো অশোক? আমি তো এখানে প্রথম আসি, ওই কাউকে তো পালাতে দেখিনি। এসে দেখে তুমি পিস্তলে দাঁড়িয়েছো। ছি ছি ছি, গোপাল, টাকা দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে। বলো কত টাকা চাই তোমার? গোপাল, 1 লাখ, 2 লাখ, 5 লাখ আমি তোমাকে দিতাম। টাকার জন্য তুমি বাবাকে। দিদি তুই একটু শান্ত হ। আর মা, তোমাকে আমি বলছি তুমি একটু চুপ করো, আমাকে সব ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ওটা আপনাদের কাজ নয়, ওটা পুলিশের ডিউটি। কত চোর ডাকাতকে পিটিয়ে সোজা করে দিলাম। কি আপনি থানায় তো কোনো ফোন করা হয়নি? কেন, আপনার ডক্টর ব্যানার্জিকে ফোন করেছিলেন, উনি তো আমায় ইনফরমেশন দিলেন। একি এ তো অ্যাটেম্প টু মার্ডার। কে করলো এই কাজ? একি আপনার হাতে পিস্তল কেন? অ্যারেস্ট করুন অফিসার, অ্যারেস্ট করুন। ওই আমাকে খুন করতে চেয়েছিল। বাবা আপনি বিশ্বাস করুন বাবা, আমি এ কাজ করিনি বাবা, আমি এ কাজ করিনি। আসুন আসুন, আপনাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তাই চলো, সবই আমার ভাগ্য। নাহলে একমাত্র মেয়ে ভালোবেসে বিয়ে করে কিনা একটা খুনি ডাকাতকে। দেখো পথে তোর স্বামী আছে আমাকে। ছি অশোক, ছি! তোমাকে জামাই বলে ভাবতে আমাদের ঘেন্না করে। যাও। অশোকবাবু, শেষ পর্যন্ত টাকার জন্য আপনি আপনার শ্বশুরকে। সব মিথ্যে। এখন এই পরিষ্কার বুঝতে পারছি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি একটা গভীর চক্রান্তের শিকার। বিশ্বাস করুন স্যার, আমি এ কাজ করিনি স্যার, আমি এ কাজ করিনি। যা বলার আদালতে গিয়ে বলবেন। একটা খুনির মুখে আমি কোনো কথা শুনতে চাই না। না, আপনাকে আমার সমস্ত কথা শুনতে হবে। তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? কি করবেন? মারবেন নাকি? দেখি আপনার কত সাহস। মারুন দেখি, মারো। হবে রে। দিদি
কাজটা কাজটা আপনি ঠিক করলেন না স্যার। বিচারটা কিন্তু একতরফা হয়ে গেল, কাজটা ঠিক করলেন না। দিদি দিদি তুই জামাইবাবুকে বাঁচা। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। জামাইবাবু আর যাই করুক মানুষ খুন করতে পারে না। কি হলো দিদি, তুই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? আমি আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু বলতে পারবো না। দিদি আমার কি সর্বনাশ হয়ে গেল ভাই। আমার এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা একলা হয়ে সব ধূলিসাৎ হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো তুই আমাকে বলতে পারিস ভাই? বাবার হাজার বারণ সত্ত্বেও ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী একটা খুনি। না না না, আমি আবার বলছি জামাইবাবু এ কাজ করতে পারে না। যে মানুষটা গরিব মানুষের কথা চিন্তা করে জীবনপুর গ্রামে একটা হাসপাতাল তৈরি করতে চায়, মানুষের জীবন বাঁচাতে চায়, সে কখনো কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না। তুই তুই বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর। বিশ্বাস অবিশ্বাস চোরাবালির মধ্যে পড়ে। আজ আমার বিবেক বুদ্ধি চেতনা সব হারিয়ে গেছে। আমি ভাবতে পারছি না অশোকে কাজটা করতে পারলো। এরপর সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, গোপাল তোর স্বামী একটা খুনি। তুমি ঠিক বলেছো গোপা। তুমি যদি বিশ্বাস করো আমি এই কাজটা করতে পারি, তাহলে আমি গুলিটা চালিয়েছিলাম। তুমি ঠিক বলেছো জামাইবাবু। হ্যাঁ হ্যাঁ চালাবাবু। গোপা যদি বিশ্বাস করে যে আমি এই কাজটা করতে পারি, তাহলে আমি গুলিটা চালিয়েছিলাম। কারণ আমার তো প্রচুর টাকার দরকার, তাই না? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। বিচার হয়ে গেল। স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট অশোক বাবু। দিদি দিদি জেল হয়ে গেল। শ্বশুর মশাইকে খুনের চেষ্টার অপরাধে অশোকের 3 বছরের জেল হয়ে গেল। কিন্তু ভাবছি 3 বছর পর তো ছাড়া পাবে, আবার এই জীবনপুর গ্রামে আসবে, তখন কি হবে প্রতীক? ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আপনার কথা মতো ওকে আমি অ্যারেস্ট করিয়েছি। আর আজ যে আমার চাকরি, সে তো আপনারই তো। ও মনে রেখেছো তাহলে। আসলে কি জানো প্রতীক, বর্তমান মানুষ বড় বেঈমান, উপকারের দাম দিতেই চায় না। কি যে বলেন সে? আমি শয়তান হতে পারি কিন্তু বেঈমান নই। এই জীবনপুরে আপনার বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই। আর যে কথা বলবে তাকে থানায় নিয়ে গিয়ে এমন মারবো তার হাত করে একেবারে ভেঙে দেব। ও হ্যাঁ, একটা ভালো কথা, ওদিকে খবর কিসের? লাইনে আনতে পারলেন? খাওয়াচ্ছি, ছোলা ছাতু খাওয়াচ্ছি রে, ছোলা ছাতু খাওয়াচ্ছি। কিন্তু এত সহজে কি কাকাতুয়া কথা বলবে? তবে একদিন বলবে, সেদিন বলবে সুমন আমি তোমাকে ভালোবাসি। আর কথা বললেই সোনার খাঁচা সমিত কাকাতুয়া আপনার। আর তখন বলবে বউ কথা বউ কথা। অত সহজ নয় রে ভাই, অত সহজ নয়। অত সহজে কাকাতুয়া কথা বলবে না। একমন তেল ঢাললেও রাধা গলবে না। তুমি যতবার বলবে বউ কথা কও, বউ কথা কও, আর ততবার বলবে বোকা পাঠা, বোকা পাঠা। সত্যদা, তুমি একবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। ফুল ম্যাড হয়ে গেছে, একেবারে ম্যাড। হবে না, ওর বাচ্চা মেয়েটাকে তো আমি রেপ করে আগুনে পুড়িয়ে মেরেছি। কি দারুণ মাল ছিল। বলো কি জন্য এখানে এসেছো? তোমাদের বাড়ির সামনে বসে হিসাব করছিলাম কিভাবে চীনা ফৌজের ঘাঁটিগুলো ধ্বংস করা যায়। ওটা দেখি আমাদের হাতে অস্ত্র নেই, সব অস্ত্র ভারতীয় মেজর টাকা খেয়ে বিক্রি করে দিয়েছে। ও সেই জন্য বুঝি লাঠি হাতে একবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো? আরে না 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 না, তারপর দেখলাম একটা মোদ্দা শিয়াল এই বাড়িটাই ঢুকলো,
তাই তো লাঠি হাতে ছুটে এলাম। শিয়াল কোথায় শিয়াল? বুঝতে পারলি না? না। কিন্তু আমি জানি রে ভাই, এই যে আগে আকাশে কত শকুন উড়ে বেড়াতো, আমাদের মাঠে ঘাটে কত শেয়াল ঘুরে বেড়াতো, এখন দেখতে পাও না, আগের মতো দেখতে পাই না। পাবে কি করে, পাবে কি করে? ওদের খাবারে ও যে মানুষে ভাগ বসাচ্ছে, বড় বড় হোটেলে ভাগার থেকে পচা মাংস নিয়ে এসে বিক্রি হচ্ছে, বনের সব গাছপালা কেটে ফাঁকা করে দিচ্ছে। তাই তো এরা এখন রূপ পরিবর্তন করে মানুষ হয়ে জন্মাচ্ছে। ওপরটা মানুষের মতো, কিন্তু ভেতরটা একটা শকুন। মানুষ মানুষের মাংস খাচ্ছে। এই তো সেই মধ্য শিয়ালটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো কি করছো, কি করছো কি? ভয় পেয়ে গেছে শিয়ালটা, দেখে পাচ্ছে আমার হাসি। ফাঁসি! এবার তোর গলায় দড়ি দিয়ে আমি ফাঁসিতে ঝুলিয়ে দেবো, ফাঁসিতে। কে ফাঁসি দড়ি গলায় পড়েছিল? ক্ষুদিরাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, প্রতিবাদ করা বেরিয়ে গেছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তখন আমি কত করে বারণ করলাম, এগারোটি ছেলে, মাত্র 18 বছর বয়স, খেলাধুলা কর, ঘুরে বেড়া, ওসব বোমা মারামারি করতে যাস না। শুনুন না আমার কথা। আরে কি দরকার ছিল ওই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়িতে বোমা মারা? এখন উপর থেকে দেখো কি ফুলটাই না তুমি করলে। যাদের জন্য দেশের কথা ভেবে ফাঁসির দড়ি গলায় পড়লে, তারা এখন দেশ বিক্রির দালাল। সব বেচে দিচ্ছে, সব বেচে দিচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে মরছে। মরবি মরবি মরবি, তোর মেয়েটা তো মরেছে, এবার তোকেও মারবো। না, আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ক্ষুদিরামকে ডাকতে গেছে। আসবে আসবে, আবার আসবে ক্ষুদিরাম, বিনয় বাদল